প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের নারী ও শিশু পাচার একটি ভয়াবহ সমস্যা। নানাবিধ কারণে এদেশের নারী ও শিশুরা পাচার হয়ে যায়। বিশেষ করে দারিদ্রতা, অশিক্ষা, নানা প্রলোভন তাদেরকে পাচার হতে বাধ্য করে। আমরা যদি আমাদের এই নারী ও শিশুদের পাচারের ব্যাপারে সক্রিয় হই, যারা পাচার করে তাদের বিরুদ্ধে সক্রিয় হই, তবে জাতি এবং দেশ এরকম ভয়াবহ সমস্যা থেকে পরিত্রাণ পাবে। আমাদের আজকের বিষয়, নারী ও শিশু পাচার রোধে সামাজিকভাবে সচেতন হন। প্রাগৈতিহাসিক যুগ থেকে নারীরা নানা রকম হিংস্রতা, নিপীড়ন, অবজ্ঞা, বঞ্চনা ও বৈষম্যের শিকার। আজ একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে এসেও বলা যায় এই নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। দারিদ্র্যের কঠিন নিষ্পেষণ, ফলে নারী ও শিশুরা ব্যবহার হচ্ছে পণ্য হিসেবে। পরিবারে ও সমাজে নিরাপত্তাহীনতার কারণে নারীরা ও শিশুরা বিভিন্ন লোভে বা প্রতারণার শিকার হয়ে ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হয়ে যায়। সুধী দর্শক, নানা কারণে আমাদের দেশের নারীরা শিশুরা পাচার হয়ে যায়। আমরা একজন ভিকটিমের সঙ্গে কথা বলবো, যে কিশোরী, মাত্র 12 বছর বয়স, সাবিনা নাম। সেও পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার হয়ে দেশে ফিরে এসছে। আমরা কথা বলছি সেই সাবিনার সঙ্গে। আচ্ছা, তোমার কি হয়েছিল? কিভাবে তুমি পাচার হয়ে গেলা? পাচার হয়নি। কি হয়েছিল তোমার? আমার মা নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছিল? কিভাবে নিয়ে গেল বলো? হারাই গেছি আমি ট্রেনে। তোমার মা কি ইন্ডিয়াতে নিয়ে গেছিল তোমাকে? জি। তোমার মাকে কারা নিয়ে গেছিল মনে আছে তোমার? আমার মা ছিল আর দুটো দালাল ছিল। নারী ও শিশু পাচারের ঘটনা বাংলাদেশের বহুল আলোচিত একটি সমস্যা। অসহায় নারী ও শিশুরা স্থল, জল ও আকাশপথে পাচার হয়ে যাচ্ছে। পাচারকারী চক্র সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে নারী ও শিশুদের পাচার করে। কখনো কখনো বিয়ের প্রলোভন দেখিয়েও নারীদের ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। এই খেলনাটা পাইছিস কই? কবে কিনলি? কিনি নাই, একজন দিছে। কে দিছে? একটা আঙ্কেল দিছে, আগে আমাকে স্কুলে পড়তো। কে লোকটা? এমনি এমনি খেলনা দিবি কেন? আপনি কি জানেন লোকটি কেমন? আম্মু, আঙ্কেলটা না খুব ভালো। লোকটাকে একদিন বাসায় আসতে বলিস তো। আচ্ছা। এই যে রাজীব, কেমন আছো? ভালো। আপনি আমার নাম জানলেন কিভাবে? কেন, সেদিন তুমি বললে না? তাছাড়া তোমার বাবা ইসলাম সাহেব, আমি একই সাথে একই স্কুলে লেখাপড়া করেছি। ও, আপনাকে আজকে আমাদের বাসায় নিয়ে যাব। কেন, আমি আবার কি অপরাধ করলাম? কোনো অপরাধ না, আম্মু যেতে বলেছে। ঠিক আছে, যাব। তোমার আম্মু যখন বলেছেন অবশ্যই যাব। তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার ভীষণ খিদে পেয়েছে। তোমাকে নিয়ে ওই যে দূরের রেস্টুরেন্ট, সেখানে বসে পেট ভরে খাবো। আর হ্যাঁ, আমার মা এসছেন ওই পাশের গ্রামে আমার খালা বাড়িতে বেড়াতে। তোমার কথা যে মাকে বললাম, তুমি দেখতে ঠিক আমার সেই মরে যাওয়া যমজ ভাইটির মতো। মা তো হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। তোমাকে একবার দেখতে চেয়েছেন। আইজি? হ্যাঁ, আমার সাথে তো গাড়ি আছে। চলো, তোমাকে নিয়ে যাব, মায়ের সাথে দেখা করে সাথে সাথে তোমাদের বাড়িতে চলে আসবো। ওকে। দেখি দেখি, চাটা কি করে রেখেছ? মুছো তো নি। না না না, এত বড় পোলা হারাইবো কেমনে? ছেলে ধরাই নিলে তো আর কিছু করার উপায় নাই। এখানে বলতেছিল রাজীবে দেখছে একটা লোকের সঙ্গে প্রাইভেট গাড়ি চড়তে। আমি কেন যে সাবধান হইলাম না?
এখন আমি আমার পোলারে কই পামু? আর কোনো মায়ের যেন এই পরিণতি না হয়। আপনার সন্তান কার সাথে মেশে, কোথায় যায় জানেন কি? অজানা অপরিচিত কারো সাথে তার সখ্য গড়ে উঠলে দ্রুত খবর নিন। শিশু পাচার বন্ধে এগিয়ে আসুন। শিশু অধিকার সনদে যেই অধিকারগুলো শিশুদের জন্য আছে সেগুলো কিভাবে আমরা রক্ষা করতে পারি সেই ব্যাপারে আমরা কাজ করছি। তার মধ্যে নারী ও শিশু পাচার হচ্ছে অন্যতম একটা, এবং আমাদের এই শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছরের নিচে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে শিশু, এবং এখানে দেখা যায় যে নারী শিশু পাচারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বিভিন্ন সমীক্ষা থেকে যে 10 থেকে 18 বছরের মেয়ে এবং ছেলেরাই বেশি যাচ্ছে। এবং এই ব্যাপারে আমাদের দুই ধরনের কাজ করছি আমরা। একটা হচ্ছে পলিসি লেভেলে, যেটা আমরা বলছি যে সরকারকে এবং সরকারের যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করছি, বিভিন্ন রকম বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে বিভিন্ন রকম পলিসি এবং আইন এগুলো কিভাবে তারা বানাতে পারে এবং সেগুলোর জন্য যে ধরনের সহায়তা দরকার সেটা দিচ্ছি। আমাদের বাংলাদেশে বিভিন্ন এনজিওরা কাজ করছে, অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে যারা কাজ করছে এই নারী ও শিশু পাচার রোধে। তারা বিভিন্নভাবে কাজ করছে, স্পেশালি বর্ডার এরিয়াতে কাজ করছে, অনেক গ্রাসরুট লেভেলে, কমিউনিটি লেভেলে তারা বিভিন্ন রকম উদ্বুদ্ধকরণ কাজ করছে। তো সেই কাজগুলো তারা যে করছে সেটা জাতিসংঘ শিশু তহবিল থেকে আমরা মনিটর করি যে কিভাবে তারা করছে এবং কি ধরনের কাজ করলে এই পাচার রোধটা করা যায়। তো ওদের সাথে থাকার পর থাকছে অনেকক্ষণ, তারপর পরে দেখছি আমার মতন আরেকটা ছেলে আসছিল সঙ্গে, থাকছে কদিন, পরে দেখছি আরেকটা গ্রামে লিয়ে গেছে আমাদেরকে। ওখানে ফেরত পরে তারপরে বলছিল তোমাদেরকে এরকম একটা জায়গা লিয়ে যাবো, ওখানে যায় তোমরা লেখাপড়া করবা শুধু। আমি বলছি আমাদের লেখাপড়া দরকার, আমাদের মা বাবার সাথে লিয়ে যান। মহিলা আইনজীবী সমিতি আমরা বিভিন্নভাবে নারী ও শিশুদের নিয়ে কাজ করি। আমাদের কাছে আমরা যেহেতু আইনজীবী আমরা আইনি সহায়তা দেই, তবে আইনি সহায়তা দিতে যেয়ে আমরা অন্যান্য কেসের সঙ্গে নারী ও শিশু পাচারের কেসগুলো করি। বিশেষ করে যে সমস্ত শিশু ও নারীরা ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে তাদেরকে আমরা ফিরিয়ে আনি এবং সেটার জন্য একটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে আনতে হয়। আর শুধু আমরা ফিরে আনে তারকে আমরা তার কাছ থেকে খবর পেলে তারপর আমরা আইনগত সাহায্য দিয়ে আমরা আসামি ধরার চেষ্টা করি এবং তাদেরকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে যদি না পৌঁছাতে পারি তাহলে অল্টারনেট অন্য ভাবে তাকে রিইন্টিগ্রেট করার চেষ্টা করি। তবে দেখুন যেটা হলো সমস্যা, আমরা শুধু ফিরিয়ে আনলে হবে না, আমাদের এই নারী ও শিশু পাচারের জন্য সবচেয়ে বেশি যেটা হচ্ছে যে কারণে সেটা হলো পারিবারিক সহিংসতা। ঘরের ভিতরে যে সমস্যাটা হচ্ছে, এবং তাছাড়া আমরা সবসময় খালি বলা হয় যে গরিব দেখে দেশের লোক আমরা পাচার হচ্ছে, এটা কিন্তু ঠিক না। গরিব হচ্ছে দেখে মেয়েদের শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থায় যাচ্ছে এটা ঠিক, কিন্তু বহু বিবাহ, শিশু বিবাহ সহ অন্যান্য কারণে এবং নারীকে তার স্বামী যখন ছেড়ে দিচ্ছে তখন সে শিশুসহ একা হয়ে যাচ্ছে এবং তখন তার কোনো একটা এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যায়, তখন সেই ধরনের নারী এবং শিশুরা কাজের জন্যে অথবা কেউ ফুসলিয়ে তারা বিভিন্নভাবে গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে বিভিন্নভাবে হয়তো চাকরি খুঁজে কাজের মেয়ে হিসাবে অথবা গার্মেন্টসে, পরে হয়তো এই সুযোগে নিয়ে পাচারকারীরা যাদেরকে মনে করে নেওয়া উচিত তাদেরকে বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেয় অথবা তাদেরকে ভারত, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যে বিক্রি করে দিচ্ছে। নারী এবং শিশু পাচার রোধে র্যাবের ভূমিকা কি এই প্রসঙ্গে কিছু বলার আগে আমরা র্যাবের ম্যান্ডেটের বিষয়টা একটু উল্লেখ করতে চাই। আমাদের যে ম্যান্ডেট দেয়া আছে সেখানে নারী এবং শিশু পাচার রোধ সরাসরি আমাদেরকে কিছু বলেনি, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাব যেহেতু সমধিক পরিচিত সেই কারণে কিছু দায় দায়িত্ব আমাদের উপরে বর্তায়। মূলত বর্তায় এর মূল কাজটুকু বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ রাইফেলস এবং যারা এয়ারপোর্ট সিকিউরিটি এবং ইমিগ্রেশনে আছে তারা এই দায়িত্বটা পালন করে। বাকি এরিয়া অফ রেসপন্সিবিলিটিতে যা থাকে সেটা হলো ইন্টারনাল যে মুভমেন্টগুলো আছে সেইখানে যখন নারী শিশু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে তখন স্পেসিফিক কোনো ইনফরমেশন পেলে আমরা তার উপরে সাধারণত কাজ করে থাকি। সাংস্কৃতিক কর্মীর নামে
বিদেশে মেয়ে এবং নারীদেরকে পাচার করা হচ্ছে এবং তাদেরকে অবমাননাকর এবং অমর্যাদাকর কাজের মধ্যে তাদেরকে নিয়োজিত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমাদেরকে পার্টিকুলার কোনো বিষয় যদি দেখতে আদেশ দেওয়া হয় তখনই র্যাব এই বিষয়গুলোতে কাজ করে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ঠিক চিনতে পারলেন না? আসলে আমাকে না চিনারই কথা। আপনি তো নূর আলী চাচা, তাই না? যে আমি নূর আলী। আপনার ঠিকানা? আমি আপনার বড় মেয়ের জামাই শুক্কুর আলীর দোস্ত, ঢাকায় থাকি। আপনার এই থানা শহরে আসছিলাম একটা অফিসিয়াল কাজে। ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নেওয়া যায়, শুক্কুর আলীরা সারপ্রাইজ করা যাব, আপনার বড় মেয়েও খুব খুশি হইব। মেহমানরে ঘরে নিয়ে আসেন। আহেন বাবাজি, ঘরে আসেন। মা, এত মিষ্টি পাইলে কই? মেহমানে আনছে। মেহমানটা কেডা? রাহেলার জামাই শুক্কুরের দোস্ত। নানি আমি মিষ্টি মুড়ো আমারটা। চল তোরে মিষ্টি খাইতেছি। চলো তোমার মিষ্টি খাই। চল মিষ্টি দে। বাবাজি মিষ্টি খান। না না ভাই, বুঝলেন চাচা? হ্যাঁ, কি ব্যস্ততার মধ্যে থাকি, বেড়ানো তো সময়ই পাই না। এরকম অফিসের ফাঁকে থেকে কোনো সময় পাইলে কোথাও যা ঢুমারি। আর আমার অফিসের বস আমার সাথে কিচ্ছু বোঝে না। আপনি তাইলে মনে হয় ভালো চাকরি করেন। আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা বাবাজি, আপনার পরিবারও কি ঢাকায় থাকে? পরিবার বলতে তো আমি একাই। ছোটবেলা মা বাবা মারা গেছে, ভাইরা সব গ্রামেই থাকে, ঢাকায় আমি একাই থাকি। বিয়া শাদি করেন নাই এখনো? সময় পাইলাম কই, তাই এই বছরের মধ্যে কইরা ফেলাম। ঢাকায় তো মাথা গোজা ঠাই দরকার। একটা বাড়ির কামে হাত দিছি, 4 তলা বিল্ডিং কমপ্লিট হইলেই বিয়া করে ফেলাম। চাচা তাহলে আজকে যাই, আবার হোটেল খুঁজতে হইব। আপনি হইলেন গিয়া আমার বাড়ির মেহমান, আর আপনি কিনা খাইবেন হোটেলে? ঢাকার হোটেলে খুঁজতে হইব। না না বাবাজি, এইটা হয় না। আজকে আপনারা ঝামেলা ফেলাম না, আমি যাই। আর কোনো ঝামেলা নাই বাবাজি। আরে আমি গরিব মানুষ, এই গরিবের বাড়িতে কষ্ট করে আইছেন, এখানেই থাকবেন, এখানেই খাইবেন। এই জমিলা, মেহমানদের একটা লুঙ্গি দে তো। পোলাটা অনেক ভালো, আবার নাকি অনেক বড় চাকরিও করে। হ, তাতে আমাকে কি? ভাবতেছি জমিলার কথা। আমার মায়ের বাকি জীবনটা কি এইভাবেই কাটবো? ওর কপালটাই খারাপ। বিয়া দিলাম, বাচ্চা হইল, জামাইটা একটা বদ। আমার লক্ষ্মী মায়েরারে তালাক দিয়া দিল। ওই কথা কই এখন আর কোনো লাভ আছে? নতুন করে কিছু ভাবেন। নতুন করে আর কি ভাবমু কও? মতলব পোলাটা কিন্তু বালা, বিয়া শাদিও করে নাই, ঘর সংসারেরও ঝামেলা নেই। আমার তোর জমিলার যদি কোনো একটা গতি হইতো। আরে মতলব কোথাকার পোলা, কার পোলা, বংশ কি কিছুই তো জানি না। আরে কইলো না শুক্কুরের দোস্ত। খারাপ, আমার একটু ভাবতে দাও। একটুখানি দেখো, এখন কথা রাখো, ভালোবাসা একবার। জমিলা, এই নাও। এটা কি? শাড়ি। আপনি আমার জন্য খালি খালি টাকা খরচ করতে গেছেন কেন? টাকার চিন্তা করতে হইব না, আমার মোটামুটি টাকা ভালোই আছে। আপনার টাকা ভালো আছে তো তা আমার কি, আপনি এটা লইয়া যান। জমিলা, আমি অনেক শখ করে এটা আনছি, তুমি এটা রাখো।
তাইলে বাবাজি আপনি কি আমাকে জমিলার কথা কিছু ভাবলেন? জমিলার ব্যাপারে আমি কি ভাবো সেটা বড় কথা না, জমিলা কি ভাবলো সেটাই বিষয়। জমিলা তুমি কি বলো? আব্বা, আমি এখন বিয়ার কথা ভাবতেছি না, পারলে আমারে আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন। চাকরি? হ্যাঁ, ঢাকায় তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা আমি কইরা দিতে পারি আমার বসের হাতে পায়ে ধরে। কি চাকরি করবো আমাকে জমিলা? চাচা, ঢাকায় চাকরির অভাব নাই, খালি একটু কানেকশনটা থাকলেই হইল। জমিলা তুমি যদি চাও তাহলে কাজ করো, কাপড় চোপড় গুছাইলো, কালকে সকালে ট্রেনে আমি রওনা দিই। রবিন তুমিও যাইবে আমাকে লগে? বাবাজি ও গেলে কোনো সমস্যা হবে না তো? ও তো আমাকে লগেই থাকতে পারবো, কোনো সুবিধা নাই। জমিলা আসো, একটু খারাপ, আমি দেখে আসি বস আছে কিনা। আপনি আমার একা রেখে কই যেতেছেন? আরে একা রেখে যেতেছি না তো, জামু আর আমু তোমার জন্য খুব ভালো একটা চাকরি ব্যবস্থা করছি। আর আমার রবিন? রবিন রবিন রে আমি আরো ভালো জায়গা রাখবো, একটু থাকো। হ্যাঁ আসতেছি। বুঝে কিছু? হ্যাঁ হয়েছে, একটা বড় মাইয়া, একটা বাচ্চা আছে। টাকাটা এখন দিয়ে দেন, ওখান থেকে চলে যান। থ্যাংক ইউ। চলেন চলো। ভালো করে না জেনে অপরিচিত কারো চাকরি বা বিয়ের প্রলোভনে আপনার মেয়ে বা বোনের জীবনে সর্বনাশ ডেকে আনবেন না। নারী পাচারকারী ও তাদের দালালদের ব্যাপারে সজাগ থাকুন। নারী পাচার বন্ধে সচেতন হন। সীমান্তে নারী ও শিশু পাচার হয়ে যায়, এটা আমাদের দেশের জন্য একটি ভয়াবহ সমস্যা। নানাবিধ কারণে এই নারী ও শিশু পাচার হয়। বিশেষ করে দারিদ্রতা আমাদের নারী ও শিশু পাচার হওয়ার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করে। আমরা এই পর্যায়ে কথা বলছি বাংলাদেশ রাইফেলসের অপারেশন পরিচালক কর্নেল মোহাম্মদ আব্দুল হালিমের সঙ্গে। আচ্ছা, আপনি আমাদেরকে বলবেন কি যে সীমান্ত এলাকা তো নারী শিশু পাচারের একটি বিরাট রুট, আর সেই রুটটাকে রক্ষা করার জন্য আপনারাই সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেন বাংলাদেশ রাইফেলস। তো এই পর্যায়ে আপনারা কিভাবে এই ভূমিকাটা পালন করেন সেটা আমরা জানতে চাই আপনার কাছ থেকে। নারী ও শিশু পাচার ইদানিংকার একটা বড় ধরনের জঘন্য ঘৃণ্যতম কাজ, যেটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই এই জনগণের কথা বলে। তবে বাংলাদেশ কেন এর টার্গেট, তার কথা আপনি আপনার প্রশ্নটি বলেছেন যে বাংলাদেশে দরিদ্রতা সবচেয়ে বড় কারণ, তাছাড়া সামাজিক অনেকগুলো কারণ রয়ে গেছে, বাল্যবিবাহ, তারপরে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা বলে সেটা, তারপরে আমাদের নারী এবং শিশুদের প্রতি সামাজিক অবহেলা, এই সব কিছু মিলিয়ে এর কারণ। ম্যাক্সিমাম এই পাচার হয় সীমান্ত পথেই, অর্থাৎ ল্যান্ড বর্ডারে। আমাদের দেশে যারা পাচার হয়ে যায় তাদের মনে হয় অ্যাওয়ারনেসের অভাব। ওরা যদি বুঝতে পারতো যে পাচার হয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটে, বিশেষ করে পাচার হয়ে গেলে মেয়েরা পতিতাবৃত্তিতে যায়, তারপরে বন্ডেড লেবার যায়, ইয়াং ছেলেরা উটের জোকি হিসাবে যাচ্ছে মিডল ইস্টে, এছাড়াও আমরা যেটা বলি ঝিয়ের কাজে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এবং কিছু উন্নত দেশেও যাচ্ছে। এই সাধারণ রুটগুলো আমাদের দেশের এলাকা আমি বলেছি, ওখান থেকে ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দিকে যায়। কিভাবে ঘটনাটা কিভাবে ঘটলো? মানে আমি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার নিজের মানে তো ঘরে আমার সৎ মা, তারপরে বাড়ি অনেক সমস্যা ছিল, তারপরে আমি পেপারে অ্যাড পাইছিলাম যে লোক নিয়োগ করা হবে চাকরিতে ঢাকায় গুলশানে। তারপরে আমি সেই পেপারে অ্যাড পেয়ে ঢাকায় এসেছিলাম। আমি বাড়ি অনেক টিউশনি করাইতাম, সেই টাকাও ছিল আমার কাছে 8,000 টাকা। আমার সোনা কানের দুল, গলা ছিল, এগুলো নিয়ে আসছি ওই অফিসে। মানে আমার 18 বছর বয়সে নিয়ে, এর জন্য আমার কাছে মানে ঘুষ চাইছিল 20,000 টাকা। তারপর ওগুলো দিছি, দেওয়ার পরে আমার স্যার বলছে যে মৌচাক ব্রিজের কাছে দাঁড়াইতে।
তারপরে আমি ওখানে দাঁড়াইছি 3টার সময়, উনি আমার সিএনজিতে করে ধানমন্ডি 27 নম্বরে একটা বাসায় নিয়ে গেছিলো। তারপরে ওখানে নিয়ে যেয়ে ওখানে মানে আমার বাইরে বসায় রেখে ও স্যার ভিতরে গেছে, আর একটা মেয়ের সাথে নাদিরা, সে দুজনই গেছে ভিতরে। যাওয়ার পরে মানে আমার বিক্রি করবে সেই বাসাটা মানে দেখে আমি বুঝতে পারছি যে খারাপ জায়গা, সেই আলোচনা করা হচ্ছে। তারপরে আমি ওইখান থেকে মানে বুঝতে পারি আমি পালায় আসছি, আইসে আমি পুলিশের কাছে কেস করেছি, আর এবং পুলিশ সহ মানে ওদের ধরাই দিছে। ধরে দিছো। তা এখন তাহলে তুমি তোমার বাড়িতে যেতে পারছো না নাকি? বাড়িতে যেতে পারছি না, কিন্তু আমি নিজ ইচ্ছে করে যাচ্ছি না। কারণ কি আমার বাড়ি মনে করেন আমি এখানে যতই ভালো আছি না কেন, আমার বাড়ির সবাই তো গ্রামের দিকে তো সবাই এটা স্বাভাবিকভাবে মেনে নেবে না। আর যেহেতু আমার আব্বা একজন স্কুলের টিচার, এখন আমি যদি বাড়ি যেতাম আমার এই মানে বাড়ি থেকে রাগ করে আসছি, যেহেতু আমার এই মানে নিজের কাছে খুব খারাপ লাগে, এজন্য আমি বাড়ি নিজেই যেতে চাচ্ছি না। আমি এখানে আছি, খুবই ভালো আছি। আচ্ছা, তোমার যে বোন, তোমার যে যাদেরকে তুমি ধরিয়ে দিয়েছো পুলিশের, তারা কি তোমাকে কোনো হুমকি ধমকি বা? হ্যাঁ, তারা আমাদের বাড়িতে গেছিল নাকি 3বার, মানে আমার বাড়িতে এখান থেকে আন্টিদের আমি বলছিলাম আন্টি আমার বাড়ি খবর দেবো না, কেস শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে যাবো, বা আপনারা তখন একটা কিছু বুঝাই দেন। কিন্তু পুলিশ গেছিলো এবং এখানে মানে ওদের পক্ষ থেকে লোক গেছিলো 3বার, যে আমার আব্বারে হুমকি দিছে, বলছে যে আমি খারাপ জায়গায় থাকি, তারপরে বলছে যে তোমার মেয়ে খারাপ, তোমার মেয়ে ভালো মানুষ ধরাই দিছে। মানে আমি যে আসামি ধরে দিছি, ওরা হচ্ছে অনেক মানে টাকার মালিক আর কি, কোটিপতি। ওখানে অনেক মেয়েদের মানে ওরা মানে বিক্রি করে ওখানে রেখে দেয়। তারপরে আমাদের বাড়িতে ওইসব হুমকি দিছে। তারপরে আমার বোন আসছিল আমার সাথে দেখা করার জন্য, তারপরে আমার বোন মানে হেড অফিসে আসছে, আমার বলছে এগুলা। আচ্ছা, তুমি তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছো, তো তুমি একজন শিক্ষিত মেয়ে, তো তুমি কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো না? তুমি চাও না? চাই তো, কিন্তু যে আমার নিজের কাছে নিজেরে খুব খারাপ মনে হয়। কেন কেন এরকম মনে হচ্ছে কেন? গ্রামের মানুষ যেমন স্বাভাবিকভাবে নিয়ে তেমনি এখান থেকে যারা গেছে তারা আমার নামে বাজে বাজে কথা বলছে বাড়ি, যেটা আমার নিজের কাছে নিজের খুবই অপরাধী মনে হয়। সুধী দর্শক, আমরা যদি নারী ও শিশু পাচার প্রতিরোধে সামাজিকভাবে আরও বেশি সচেতন হই, সক্রিয় হই, তবে দেশ ও জাতি আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদের গর্ব অহংকারকে আরও বাড়িয়ে তুলবে। আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।